ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় গতকাল রাত ৩টা ৩০ মিনিটের সময় মারা গেছেন। আমেরিকার বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং আল জাজিরা, সিএনএনের বরাত দিয়ে জানানো যায় তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে অকাল মৃত্যু বরণ করেছেন। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি সাহস শক্তি দুটোই জুগিয়েছে, কিন্তু এটা আমাদের সবসময় প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যে কোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই ইন্ডিয়াতে প্রবাসী জীবন যাপন করতে হয়েছে বাধ্য হয়ে, তবে সকলের তো তার মতো রাজকপাল না। তিনি ফিরে এসেছিলেন, বিরচিত সম্বর্ধনা পেয়েছিলেন, আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম দেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়। যাক, সেদিকে যাচ্ছে না মাননীয় স্পিকার। উনি মাথায় হাত দিয়ে লজ্জা পাইছেন, আমি আর ওইটা বলতে গেলাম না। আসলে চালাক লোকেরা কি বলে, একটা কঠিন গালি দেওয়ার পরে বলে যে আমি গালি দেওয়া পছন্দ করি না। তাহলে হাসিনা যে কথা বলছে, সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম। সালাউদ্দিনকে দোতলা বাড়িতে, এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় গতকাল রাত 3টা 30 মিনিটের সময় মারা গেছেন। আমেরিকার বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং আল জাজিরা, সিএনএনের বরাত দিয়ে জানানো যায় তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে অকাল মৃত্যু বরণ করেছেন। বিভিন্ন খবরের সূত্র ধরে জানা যায় তিনি গভীর রাতে আমেরিকার একটা বারে অতিরিক্ত মদ্যপান এবং নারীগঠিত কারণে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তিনি যখন জ্ঞান হারিয়ে ফেলেন, তখন স্থানীয় লোকজন এবং বারের সমস্ত লোকজন মিলে তাকে স্থানীয় একটা ক্লিনিকে যখন ভর্তি করে, কর্তব্যরত পুলিশ তাকে মৃত ঘোষণা করে। তার লাশ আগামীকাল 4টা 40 মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। আমেরিকার একটা ফ্লাইটে, আমেরিকার একটা এয়ারবাসের মাধ্যমে তাকে বাংলাদেশে আনা হবে। এদিকে বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, জুলাই যোদ্ধারা, বিএনপি, এনসিপি এবং জামাত সহ সকল বিপ্লবী সবাই 5 আগস্টের বিপ্লবী বাঙালি জনগণ এক বাক্যে একটা বিবৃতিতে জানায় যে শেখ মুজিবের কোনো সন্তান, শেখ মুজিবের কুসন্তান, শেখ মুজিবের কুলাঙ্গার সেই সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের মাটিতে এনে দাফন কাফন দেওয়া হবে না। আমরা যত সময় পর্যন্ত জীবিত আছি, এই শেখ মুজিবের এই সন্তান শেখ পরিবারকে কেউ বাংলাদেশে আসতে পারবে না। সজীব ওয়াজেদ জয়ের লাশও বাংলাদেশে আসবে না। প্রয়োজন হয় আমরা এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘেরাও করব। এবং আওয়ামী লীগের উচ্চস্থানীয় নেতৃবৃন্দ, প্রেসিডিয়াম সদস্য থেকে মুখপাত্র যারা আছেন, সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং বিশ্ব মিডিয়ার মাধ্যমে তাদের কর্মী থেকে নিয়ে নেতাকর্মী যারা আছেন সারা বাংলাদেশে সবাইকে এয়ারপোর্ট আসার জন্য আহ্বান জানাচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের লাশকে তখন গ্রহণ করার জন্য সবাইকে তারা উদারত আহ্বান জানান। এবং জয় বাংলার যারা শক্তিশালী আছেন, জয় বাংলার ধারক বাহক যারা আছেন, শেখ মুজিবকে যারা ভালোবাসেন, শেখ হাসিনাকে যারা ভালোবাসেন, তারা সবাই যেন কাফন পরে এয়ারপোর্টের দিকে আসেন। এদিকে এই খবর শোনা মাত্র বাংলাদেশে একটা যুদ্ধের ভাব শুরু হয়ে গেছে, হয়তো গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এনসিপি, জামাত, বিএনপি সহ 5 আগস্টের সেই যোদ্ধারা, সেই বিপ্লবীরা ঘোষণা দিয়েছেন এয়ারপোর্টের দ্বারে পাশে যদি কোনো আওয়ামী লীগকে দেখা হয়, তাহলে সাথে সাথে সেই জায়গায় কবর রচনা করে দেওয়া হবে। আমরা আগামীকালকে থেকেই, আজকে রাত্রে থেকেই এয়ারপোর্টে আমরা অবস্থান নেব, রাত্রে থেকে এয়ারপোর্ট পাহারা দেব, যেন জয়ের লাশ বাংলাদেশে আনা না হয়। এই খবর শোনা মাত্র দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা চলতেছে। এদিকে বাংলাদেশ সরকার এয়ারপোর্টে 144 ধারা জারি করেছে। 144 জারি করে বলেছে এয়ারপোর্টের আশেপাশে কোনো লোক যেন আসতে না পারে, সেই জন্য 3 স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে বন্ধুরা। এরপরে যে খবর হলো সেটা হলো আপনার তার লাশ আনার পরে এই সজীব ওয়াজেদ জয়ের 3 জায়গায় জানাজার নামাজ পড়া হবে। বায়তুল মুকাররমের দক্ষিণ গেট এবং পার্টি অফিস, গুলিস্তানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় পার্টি অফিস আছে, এর সামনে 2য় জানাজা, ডানমন্দি 32-এ 3য় জানাজা হবে। সর্বশেষে তার লাশ টঙ্গিপাড়া নিয়ে যাওয়া হবে। সেই গোপালগঞ্জের টঙ্গিপাড়াতে, এই পীরগঞ্জ টঙ্গিপাড়ায় শেখ মুজিবের, তার বাবা শেখ মুজিবের লাশের পাশে তাকে দাফন করা হবে। এই খবর শোনা মাত্র বাংলাদেশে আওয়ামী লীগের সবাই কান্নায় ভেঙে পড়েন, আকাশ পাতাল
বাড়ি হয়ে যায়, তারা ওয়াদা করেন এই সজীব ওয়াজেদ জয়ের লাশকে ধরে তারা নাকি প্রতিজ্ঞা করবেন, শপথ নেবেন, বাংলাদেশে নাকি শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনবেন। জীবনের বিনিময় হলেও এই সুখকে শক্তিতে পরিণত করে বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামার জন্য দলীয় নেতাকর্মী তৃণমূল থেকে শুরু করে সবাইকে উদারত আহ্বান জানিয়েছেন। এদিকে বায়তুল মুকাররমের ইমাম সাহেব আব্দুল মালিক, খতিব সাহেব আব্দুল মালিক, চরমুনাইর পীর সাহেব, খেলাফতের আমির মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা এক যুগে ফতোয়া দিয়েছেন যে আলেম সজীব ওয়াজেদ জয়ের নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়াবে, সে কাফির হয়ে যাবে। তারা ফতোয়া দিয়ে বলেন আমরা যদি এই জানাজাকে প্রতিহত করি তাইলে আমরা সেই শহীদের সওয়াব পাবো, হজের সওয়াব পাবো। তাই তারা কাফনের কাপড় বাতায় বেঁধে আগামীকালকে এয়ারপোর্টে অবস্থান করবেন, যেন কেউ এই লাশ বাংলাদেশে আনতে না পারে এবং কোনো আলেম উলামা যেন কেউ যেন তার জানাজার নামাজ পড়তে না পারে, সেজন্য তারা বিশেষ দিকে দৃষ্টি রাখবেন। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আরেকটি খবর শোনা যাচ্ছে, বঙ্গবন্ধু টুকাই লীগ এবং পুলিশ লীগের সহযোগিতায় ধানমন্ডি 32-এ নাকি একটা কাঙ্গালি বুঝের আয়োজন করবেন। সেই কাঙ্গালি বুঝে বাংলাদেশের 1 কোটি মানুষকে তারা গরু জব করে কাউয়া বিরিয়ানি খাওয়াবেন। সেই কাউয়া বিরিয়ানির দাওয়াত তারা তাদের সেই বাহারুদ্দিন মিসবা এবং আলাউদ্দিন নাসিম ফোনে এবং ফেসবুকে সবাইকে জানিয়ে দিয়েছেন। সবাই যেন যথাসময়ে ধানমন্ডি 32-এ থাকার উদার্ত আহ্বান জানিয়ে বলেন। তারপরে একটা মুনাজাত হবে এবং রুহের মাগফিরাত কামনা হবে এবং সেই সুখকে শক্তিতে বলিয়ান হয়ে মুজিব বাহিনী যারা আছেন, শেখ হাসিনার ভক্ত যারা আছেন, তাদের সবাইকে তিনি ধানমন্ডি 32-এ আসার দাওয়াত দিয়েছেন। এদিকে বাংলাদেশ প্রশাসন 3 স্তরের নিরাপত্তা বলয় করে এয়ারপোর্ট থেকে একেবারে ধানমন্ডি পর্যন্ত নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের মানুষকে সতর্ক এবং সজাগ থাকার পরামর্শ দিয়ে বলেন কেউ যেন এয়ারপোর্টের দিকে না আসেন। রেমিটেন্সের উপরে দাঁড় করেই বাংলাদেশের যত তথ্য গর্বগর্বা বড়াই যাই আছে না কেন, এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। প্রবাসীদের পাঠানো এই টাকা বা রেমিটেন্স, এটাই হলো আমাদের মূল মানে আপনার ব্লাড লাইন অর্থনীতির বা দেশ পরিচালনা করার ক্ষেত্রে। এখানে এটা গেলো একটা সেকেন্ড। একটা জিনিস কভার আপ করতে চাই, আমি আসছি আবার শেখ হাসিনা মানে আবারও সেই হুমকি দামকি দেওয়া হচ্ছে শেখ হাসিনা ফিরে আসবেন, মানে একটা নেগেটিভ মার্কেটে আসছে যে কোন সময় শেখ হাসিনা ফিরে আসবেন। I talked about this same issue in the past and I discussed that how she can come or she wouldn't be able to come. আজকে এটা কভার করবো। আরও একটা জিনিস হলো ডেফিনেটলি সেটা হচ্ছে যে আমি বলেছি আমি দেশের জন্য যা ভালো সেটাই আমি বলে থাকি। এতে যদি অনেক অপ্রিয় কথাবার্তা হচ্ছে মানে আমার জন্য, ধরেন আমি এই মানে দেশ বা ওই তাদের ভালোর জন্য আমি বলি। ধরো ফর এক্সাম্পল জামাত ইসলামের নাম চেঞ্জের কথা বলেছি, অনেকে আমার উপর ক্ষুব্ধ, রাইট, অনেকে অসন্তুষ্ট, আনহ্যাপি। আমি জানি এটা আপনাদের জন্য ভালোর জন্য বলেছি, দেশের ভালোর জন্য আমি এটা বলছি। আমি মুখ দেখানোর জন্য জনপ্রিয় বক্তব্য নিয়ে জনপ্রিয় বক্তা হিসাবে আবির্ভূত হওয়ার কোনো ইচ্ছা কোনোদিনও ছিল না, এখন আমার নাই। আমি বেশি কি হলো যদি দেশের কাজ মানে দেশের পক্ষে না যায়, এগুলো নিয়ে বিন্দু মাত্র আমি কথা বলি না, এগুলো আমার দরকার নাই, রাইট। সো এই জনপ্রিয় বা অপ্রিয় সত্য এগুলো যদি জানতে চান এবং মানে লং রানে যেগুলো ভালো হবে সেগুলোর কথাই আমি বলি আপনাদেরকে। আসুন প্রথমে বলি যে আপনার ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এটাই পরিস্থিতি আমি একটু আগে আপনাদেরকে ইন্ট্রোডাকশনে বললাম। ও বাই দ্য ওয়ে আরও একটা জিনিস বলে রাখি যে গতকালকে বলেছিলাম মনে না ডে বিফোর ইয়েস্টারডে যে আপনার নজিরবিহীন ঘটনা ঘটেছে আপনার ভারতীয়দের ক্ষেত্রে। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম জানেন আপনারা? বলতে পারবেন? কেউ লিখতে পারবেন এখানে? প্রেসিডেন্ট ট্রাম্প সেকেন্ড টার্মে ক্ষমতা আসতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন দেশ? আপনারা কি আইডিয়া করতে পারবেন? কেউ বলেন, আমি আপনি দেখতে চাই আপনারা কি মনে করেন, আপনাদের মতামতটা জানতে চাই। আমি আপনাকে জানিয়ে দেবো, এখনই জানিয়ে দেবো কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানে ইন টার্মস অফ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল না, লাভবান হওয়ার কথা ছিল সেই জায়গাতে। ইন্ডিয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম হচ্ছে ইন্ডিয়া। আমি আসছি ইন ডিটেইলস, আমি বলবো আপনাদেরকে। বাই দ্য ওয়ে বলে রাখি যে হেলিকপ্টার, আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে রিটেলিয়েট করবেন। যুদ্ধ আবার শুরু হলে ইরান মনে হচ্ছে যে এখন ইরানিয়ান রেজিম বা সরকারের এখন মোটামুটি আমি যা দেখতে পারলাম তারা চায় আর যুদ্ধ করতে। এখন এটা তো মস্ত বড় বিপদ। এরা এখন যুদ্ধ করতে চায়, এরা এখন নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। এটা আশ্চর্য ঘটনা। এখন তো দেখলাম যে তারা নিজেকে হয়তো তারা গুছিয়ে নিয়ে আসছে, এখন তারা যুদ্ধের জন্য এটা এক ধরনের প্রভোকেশন আমি মনে করি, এক ধরনের প্রভোকেশন দিচ্ছে তারা। আপনার ধরুন ইরাক মানে কুয়েতে কয়েকদিন যে হামলাটা হলো, এগুলো সবই প্রভোকেটিভ এবং এগুলো তারা আই কনডেম দ্যাট বিকজ ইট হ্যাজ টু বি কনডেমড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা মানে নজিরবিহীন ঘটনা। এখন ইরানকে কীভাবে থামাবেন আমরা জানি না, তবে বোঝাই যাচ্ছে যে তারা কোনো কিছু এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা খুবই অহংকারী এখন, মানে ইরানিয়ান রেজিম যারা আছে মানে তারা খুবই অহংকারী, তারা কোনো কিছু এখন বদার করতে চায় না, তোয়াক্কা করতে চায় না। তারা দেখা যাচ্ছে এখন তারাই মনে হয় লাইমলাইট। বাই দ্য ওয়ে এটার জন্য দায়ী কি ইরান? নো, এটার জন্য দায়ী আমরা যারা যুদ্ধ শুরু করেছি। বিকজ ইরান তো কোনো ক্ষেত্রে এখানে কোনো পাওয়ারফুল ছিল না, তারা তাদের মতো করে স্যাংশন নিয়ে মানে বসেছিল। কমিল সাহেব হঠাৎ আক্রমণ করে তাদেরকে সুপার পাওয়ার বানিয়ে দেওয়া মানে কাজটা এখানে মনে হচ্ছে যে এটা একটা ম্যানিফেস্টো ছিল এবং এই কাজটা এখানে করা হয়েছে। এবং বলে রাখি দে উইল বি এ বিগ পাওয়ার রাইট নাও বিকজ দে সারভাইভড অলরেডি। হিয়ার্স দ্য স্টাফ। সো আপনারা ইদানিং আপনারা মানে শুনতেছেন না, মানে এই বাই দ্য ওয়ে ইসলামী ব্যাংকে আমি বলি দুটো ব্যাংকে আমাদের টাকা, একটা হচ্ছে ইসলামী ব্যাংক, আমার নিজের হাতে রাখা টাকা, আমার বোনের টাকা,
আমার নিজের হাতে রাখা মানে রেখে আসা টাকা মানে এই কত 26 বছর আগে 26 ইয়ার্স আগে সেই ইসলামী ব্যাংকের টাকাটা এখন পর্যন্ত আছে। বাট এই টাকাগুলা সত্য কথা বলতে গেলে এই ব্যাংকটাকে এমনভাবে, এবং SIBL আমার বাইরের টাকা, আমি আপনাকে বললাম এটা আমি কিছু ব্যবস্থা করেছিলাম এগুলা বাই দ্য ওয়ে। সো মানে সোশ্যাল ইসলামী ব্যাংক দুইটা ব্যাংকে মানে এসালামের দখলে ছিল, দুইটা ব্যাংকে এসালামকে এসে এসালামের কাছ থেকে এই টাকাগুলো উদ্ধার করতেই হবে যে কোনভাবে হোক না কেন, তার প্রতিটা অঙ্গ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে এই চুরকে টাকাকে। এবং যারা তাকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, ইউ প্লেইং উইথ ফায়ার এন্ড ফিউরি, ডোন্ট ফলো Awami League's path that will bring distractions for you and for the government. That's inevitable, ladies and gentlemen. এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাকে, এই এসালাম ডাকাত, এই যে এই ডাকাতের মানুষ এখনো বাংলাদেশে আছে, এরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কর্মরত এবং এদেরকে প্রদান করা হচ্ছে। খুবই আনফর্চুনেট। আমি চিরাঙ্গের মানুষের প্রতি খুবই সন্দিহান এখন এই মুহূর্তে। আমি সরি টু সে দ্যাট আই হ্যাড এ সিরিয়াস ট্রাস্ট ইন চিরাং পিপল, বাট লাইক সব যত মাফিয়া, সব মাফিয়া হচ্ছে চিরাঙ্গের এই মুহূর্তে। এটা বলতে আমি বাধ্য হলাম এই মুহূর্তে। আপনাদের ফারাজ করিম থেকে শুরু করে মনে আছে, ধরেছিলাম যে ফারাজ করিম থেকে শুরু করে এসালাম থেকে শুরু করে আপনি যদি দেখেন জাভেদ চৌধুরী থেকে শুরু করে যত মাফিয়া কোনো না কোনোভাবে ওই অঞ্চলের, এই ওবায়দুল কাদের যদিও সে নোয়াখালীর কিন্তু চট্টগ্রাম বিভাগের, কিন্তু এই মাফিয়াদের হাত থেকে বাংলাদেশে রক্ষা করা দরকার বলে আমি মনে করি। এখন আমাদের অর্থমন্ত্রী বর্তমান মানে চিরাঙ্গের মানুষ, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট বিকজ হি কুড বি ফেইলড প্রিটি ব্যাডলি। আই সি দিস। ইসলামী ব্যাংক এজেন্ট একজন উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে কমপ্লিটলি রং ওয়েতে নিচ্ছে। ঠিক হাসিনা যে কাজটা করেছিল এভাবেই এটা বিপদ ডেকে আনবে, আমি শেয়ার করে দিচ্ছি, ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। ইসলামী ব্যাংকে এই চুরকে কেন বসাবেন, কেন বসাইতে হবে আমি তো জানি না। মানে এটা একটা ব্যাংক, এখানে এটা না, এটা জামাতের ব্যাংক, শেষ করতে হবে ভাই। আওয়ামী লীগ তো শেষ করতে পারে নাই, তাহলে আপনারা কিভাবে শেষ করবেন? আর এটা শেষ কি, এটা তো একটা ব্যাংক, এটা তো বাংলাদেশের মানুষের অর্থনৈতিক খাতে এটা কন্ট্রিবিউট করে থাকে। এবং আমি দেখেছি মানুষের আস্থা একটা ব্যাংকের উপরে আর অনেক ব্যাংকের উপরে আস্থাহীনতা আছে। ইসলামিক নামদারি যত ব্যাংক আছে তার মধ্যে ইসলামী ব্যাংকের উপরে মানুষের আস্থা, যেহেতু আমরা যারা ইন্টারেস্ট করতে চাই না তাদের জন্য, রাইট? এই ব্যাংকটাকে নষ্ট করার কোনো মানে হয় না। সরকার তদারকি করতে পারে, ওয়াচে রাখতে পারে, রাইট? কিন্তু ব্যাংকটাকে এভাবে একটা বাটপারকে এখানে বসিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এটা খুবই মনোবিভ্রান্ত। আমাদের টাকা আছে, আমি মুখ খুলতেছি না, আমি কথা বলতেছি না, আমি সরকারকে মনে করি সময় দেওয়া দরকার, বাট দিস ইজ নট গোয়িং ওয়েল। এবং এই ইসলামী ব্যাংকের ইস্যুটা বা কেলেঙ্কারিটা সরকারকে মারাত্মক বিপদে ফেলবে। আমি আপনার কাছে বলে দিলাম, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এই জায়গাতে। এবং ইসলামী ব্যাংকে রক্ষা করতেই হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আমাদের টাকার জন্য, আমাদেরকে রক্ষা করতে। আমি তো মনে করি যে আমরা আরো মানে ওয়াইল্ড যাওয়া উচিত এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য। এরপরে আপনি দেখেন, আমি আপনাকে বলি, এই যে মানে প্রবাসীরা এখন রেমিটেন্স পাঠাচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো রেমিটেন্স কোনো নেগেটিভ কথাই বলছি না এই বিষয়গুলোতে, আপনাদেরকে নিয়ে মানে সরকারকে নিয়ে। আমরা চাই আপনারা সফল হন, কারণ আপনারা সফল হলে আমরা সফল। কিন্তু যেভাবে চলছে এখন, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ একবার বলি শুধুমাত্র আমরা রেমিটেন্স পাঠাবোই না বাংলাদেশে, এভাবে চলছে পরিস্থিতি খুবই জটিল হয়ে যেতে পারে। এই আওয়ামী লীগের মতো মহাপরাক্রমশালী রাষ্ট্র মানে সরকার বিপদে পড়েছিল, মনে নাই? পলকের আকুতি মিনতি মনে নাই? মনে আছে পলকের আকুতি মিনতি মনে আছে? আপনারা টাকা পাঠান, আপনারা দয়া করে টাকা মানে বন্ধ করবেন না পাঠান, মনে আছে? তো এগুলো বিপদ ডেকে আনবে সরকারের জন্য। প্লিজ ডু নট ডু দ্যাট। অর্থনৈতিক খাতটাকে আমি বলছিলাম যে এই বিভাগের একটা ছাত্র হিসেবে বলি, আমি অর্থনৈতিক সেক্টরে, এটা আমি এর আগে আপনাদেরকে বলেছি, ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড পিভটাল। অর্থাৎ আপনি দেখবেন ইমেজ সংকট যখন ঘটে কোনো কারণ ছাড়া, দেখবেন শেয়ার বাজারে মার্কেটে দশ নামে। ওয়াই? ইরাকে হামলা হয়েছে, বাংলাদেশের বা আপনি এশিয়ার চায়নাতে শেয়ার মার্কেটে 10। ওয়াই? বিকজ এই যে ধারণা যে কোনো একটা ঘটতে পারে, এই যে ইমেজটা, এই যে সাইকোলজিটা, এটা খুবই মারাত্মক। আপনি এখানে ভালো মানুষ যারা ফাজের, এদেরকে দিয়ে এটা পরিচালনা করতে হবে। ভিতরে অনেক কিছু হতে পারে যেটা শেখ হাসিনা করেছে, ডক্টরেট পিএইচডিধারী ডিগ্রিধারী মানুষদেরকে বসিয়েছে, আতিউর রহমানের মতো ব্যক্তিকে বসিয়েছে, একজন ক্লিন ইমেজের মানুষ ছিল সেই ব্যক্তিকে বসিয়ে মানে লুটপাট করেছে অর্থনৈতিক খাতে। কিন্তু প্রথমে কেউ জানতে পারে না, প্রথমে বুঝতে পারে না, প্রথমে 7 বছর 8 বছর যে অর্থনৈতিক খাতে কি পরিমাণ লুটপাট মানে শেখ হাসিনা করতেছে। যেহেতু আতিউর রহমান গভর্নর ছিল, উনার উপস্থিতিতেই এই কাজগুলো হয়েছে। উনি যখন ব্যাংক গভর্নর ছিলেন, যখন বাংলাদেশ ব্যাংকের মানে আপনার এই যে টাকা চুরি হলো, তখনকার সময় পর্যন্ত এটাই চলছে। এটা ইসলামী ব্যাংকের অনতি বিলম্বে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি দৃষ্টি আকর্ষণ করি, অনতি বিলম্বে আপনি এটা হস্তক্ষেপ করে সমাধান করুন। এখানে যে ডার্টি মাইন্ড নিয়ে ইসলামী ব্যাংকে এই বাটপাটাকে বসানো হয়েছে, কার পরামর্শে বসানো হয়েছে, এটা একটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ একটা মানে ইস্যু। কিন্তু আমি মনে করি এই লোকটাকে এখানে বসানো উচিত হয় নাই, একে চলে যেতে হবে। এই লোককে এখানে থাকতেই পারবে না, একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, রাইট? এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করার মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলি অর্থনৈতিক অবস্থার মারাত্মক ডিক্লাইন মানে এই মুহূর্তে চলছে। এটা আমার কাছে লিঙ্ক আছে, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখাতে পারি, এটা আমি বলেছিলাম, আমার কথা, আমার ভিডিও, আমি একটা প্রোগ্রাম করবো এটা নিয়ে। আচ্ছা, এখন গেল সেকেন্ড থিং, এখন কি শুনছেন আপনারা? যে কোন সময় শেখ হাসিনা চলে আসবে জানেন না? মানে বাংলাদেশের আকাশে বাতাসে বাড়ি হয়ে আসছে, যে কোন সময় শেখ হাসিনা আসবে এবং হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে কোন সময় আসলে মানে কেউ পালাতে পারবে না, কাউকে পালাতে দেওয়া হবে না বাংলাদেশে, মানে সবাইকে মানে আইনে আওতায় আনবেন, এই করবেন সেই করবেন। আপনি কল্পনা করেন এরা কতটা বোকার স্বর্গে বসবাস করে, এরা কতটা নাইভ,
কতটা জ্ঞান পাপী, কতটা মূর্খ হলে এই কথাগুলো বলতে পারে? যে ব্যক্তি এইভাবে হুঙ্কার দিতে পারে, যাদের রাজনীতির অফিসটা পর্যন্ত এখন টয়লেট বানিয়েছে মানুষ, সেই নেতা যাদের কারণে যারা পালিয়েছে তারা আবার বলে তারা ছিঁড়ে ফেলবে, ধরে ফেলবে, খেয়ে ফেলবে। এই কথাগুলা আওয়ামী লীগ বলতো সবসময় যখন তারা ক্ষমতায় ছিল। কাউকে ছাড়া হবে না, মনে নাই? শেখ হাসিনার সংসদে দাঁড়িয়ে বলতো তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রীকে নিয়ে আসবেন, এসে তাকে দেখে নিবেন, কাউকে ছাড়া হবে, বিএনপির কোনো নেতা কর্মীকে ছাড়া হবে না, এদেরকে দেখে দেখে ফিরে দেবে, মনে নাই? এগুলো আমরা দেখেছি, এখন রেকর্ডে সবার আছে। এগুলো বলতো তারা। পরিস্থিতি কি হয়েছে? আচ্ছা, এখন দেখেন, এবং আমি মনে আছে আমি আপনাদেরকে আজকে আপনার সাথে শেয়ার করতে চাই, যারা আমার নিয়মিত দর্শক আপনারা নিশ্চয়ই জানেন, আমি বলতাম, মনে আছে আমি কি বলতাম? দেখেন আমার মানে এই প্রেডিকশনগুলো কতটা অ্যাকুরেট ছিল, এটা ভাইরাল ছিল তখনকার সময়। কি, শেখ হাসিনা উইল গো, নো শি হ্যাজ টু গো অ্যান্ড শি উইল বি গন টুডে অর টুমরো। আমি বলতাম না যে মানে একটা সাধারণ সরকার নয়, ডিকটেটর যারা পতন হতে পারে, একটা স্বৈরশাসক দুর্নীতিগ্রস্ত সরকার টিকে থাকার জন্য একটা পিলার্স লাগে, মানে একটা ভিত্তি লাগে। আমি বলতাম না, মনে নাই? ওই বৃত্তিরও শেখ হাসিনা, একটা বৃত্তিও শেখ হাসিনা নাই, অর্থনীতি নাই, জনগণ নাই, ইন্টারন্যাশনাল সাপোর্টস নাই, আমেরিকার সাথে নাই, মনে নাই? মনে আছে আপনাদেরকে? এই কথাগুলো আমি সবসময় বলতাম, তাকে চলে যেতেই হবে, যেতেই হবে, তার কোনো বিকল্প নাই শেখ হাসিনার, মানে চলে যাওয়া ছাড়া। মনে নেই আমরা এইগুলো 2024 এর বিগিনিং, ফ্রম এন্ড অফ 2023 রেগুলার কন্টিনিউ, যখন নির্বাচন হলো, আমাদের ডক্টর ফজলুল হক ভাই মনে আছে পিরোজপুরের, এই ফিরোজপুরের ফিরোজপুরের ফজলুল হক ভাই আমার সাথে কথাই বলে নাই উনি 2 মাস, বলছে যে নির্বাচনের আগে আমেরিকা ইন্টারফেয়ার করবে। আমি তো ওনাকে বলতাম যে নির্বাচন হবে না, এই নির্বাচন মানবে না কেউ, এভাবে হবে। তারপর নির্বাচন হলো, উনি বললেন যে আপনি বললেন এই সেই, তাহলে কি হলো? ওরা তো আবার ক্ষমতা মানে দখল করে নিল, আবারও ক্ষমতা থাকলো। আমি বললাম ভাই জুন পর্যন্ত আমি অপেক্ষা করব, জুন জুলাই আমি আরো কিছুদিন অপেক্ষা করব, দেখি আমি কি হয়। কারণ আমার জানা ছিল আমেরিকা অলরেডি তাকে ব্ল্যাকলিস্টেড করেছে, এই মহিলা কিভাবে তারা টলারেট করবে এটা আমার বুঝে আসে না। এবং উনি যে ব্যবহার কথাবার্তা বলেছেন এটা কোনোভাবে তারা মেনে নিবে না, এবং মেনে নেওয়ার কথা না তারা, রাইট? এটা আমার অ্যাসেসমেন্ট ছিল, দেখেন কতটা অ্যাকুরেট ছিল আমার অ্যাসেসমেন্টগুলো, এক একটা অ্যাসেসমেন্ট আমি বলছিলাম। এবং দেখেন আপনি সত্যিকার অর্থেই শুরু হলো, তারপরে মানে মানে আমেরিকার মানে পাল্টা খেলা তারা শুরু করলেন, একের পর এক বিধ্বস্ত হলো সরকার, মানে দেখেন আপনি উনি চলে গেল। এবং আমাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে কিভাবে উনি টিকতে পারে, মনে আছে? আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এইভাবে হলে আপনি বিরোধী দলে থাকবেন, তবে টিকতে পারবেন বাংলাদেশে। আমার এই পরামর্শটা যদি শেখ হাসিনা শুনতেন, তাহলে শেখ হাসিনা বিরোধী দলে থাকলেও এখনো মাথা উঁচু করেই সে থাকতে পারতো, এখনো মানে বিরোধী দলে থাকতে হতো ওনাকে। বাট উনি মনে করেছে ভারতের পরামর্শে এদেশ, ওই যে বললাম ভারতের পরামর্শ, এই দেশকে তারা কন্ট্রোলে নিতে হবে। তাহলে কিভাবে নিতে হবে? যেহেতু সরাসরি যুদ্ধ করে নিতে পারবে না, মানে কোনোভাবে সম্ভব না, রাইট? তাহলে কিভাবে নিতে হবে? আমাদের একজন দাস বা দাসী বা এজেন্ট নিয়োগ করতে হবে। এবং এটা ছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগের চেয়ে পারফেক্ট বা ভারতীয় দাসী আর বা দাস বাংলাদেশে একটা নাই, ওই এদের মতো। সুতরাং তাকে রাখতে হবে, এবং তাকে রেখেছেন। বিনিময়ে তাকে ধ্বংস করলেন, আওয়ামী লীগকে ধ্বংস করলেন, আওয়ামী লীগের টোটাল নষ্ট হলো, শেখ হাসিনা নষ্ট গেল, শেখ হাসিনার পরিবারটাও ধ্বংস হয়ে গেল। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও এখন কি, এখন হলো যে কোন সময় আসবে, এবং শেখ হাসিনা বলতো না, মানে একটা নেগেটিভ ছিল না, 2টা নেগেটিভ ধ্বংস হয়ে গেছে মানে আওয়ামী লীগের, মানে বাংলাদেশে। একটা কি, প্রথমটা বলি, প্রথমটা হলো যে আওয়ামী লীগকে কেউ কখনো ক্ষমতা থেকে সরাতে পারবেন না, হা হা করে আসতো তারা সংসদে, মনে আছে? তারা করতো এগুলা, দেখেন আপনি। তো তারা বলতো যে আওয়ামী লীগ এত শক্তিশালী যে আওয়ামী লীগকে এই করা যাবে না, আওয়ামী লীগের মতো শক্তিশালী এই পৃথিবীতে নাই, বৃহত্তরটা। গেল কিভাবে? তারা দেখেছেন 330 জনের এমপির মধ্যে 330 জনই পালিয়েছে, 30 জন মহিলা এমপি, তাও বাংলাদেশ থাকতে পারে নাই। কি পরিমাণ অপরাধ দিছিল এবং অপরাধ তারা করেছেন, জাস্ট ইমাজিন, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও সেকেন্ড গেল এটা। সেকেন্ড কোনটা? ভারত ছাড়া বাংলাদেশ চলে না, চলবেই না। ভারত ছাড়া বাংলাদেশ ইজ বেটার অফ and can go আপনার এই এডুকেটলি। এটা মানে বিগত ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রমাণ করে দিয়ে তাদের এই যে দম্ভ এবং একটা ফলস নেগেটিভ ছিল মানে বাংলাদেশ নিয়ে, ভারত নিয়ে, একদম ধ্বংস করে দিয়ে গেছে মানে আপনার ইন্টারিম গভর্নমেন্ট। নাও প্রশ্ন হলো তারাই কি করেছেন? নাও উই টকড অ্যাবাউট ইট, আই বিন টকিং অ্যাবাউট ফর আ লং টাইম। মনে নাই আমি বলতাম আমেরিকা থেকে গরুর মাংস নিয়ে খাওয়াবো, আমাকে দায়িত্ব দেওয়া হোক, মনে আছে? আমি বলেছিলাম আমেরিকা থেকে গরুর মাংস নিয়ে খাওয়াবো, ভারত থেকে আনা গরুর মাংস চেয়ে কমে। আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে খাওয়াবো, ভারত থেকে আনা মানে পেঁয়াজের দামের চেয়ে কম। এই কথাটা এখনো অনলাইনে এবং ইউটিউবের বক্তব্য, ফেসবুকে না চলে যেত, এখন পর্যন্ত ইন্টাক্ট আছে, খুঁজে বের করতে পারবো যে কোন সময়, রাইট? গেলে একটা। এখন একটা নেগেটিভ দেখেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, লিসেন টু ইট ভেরি কেয়ারফুলি। এখন নেরেশনটা কি জানেন? এখন নেরেশনটা শুনেন। এখন নেরেশনটা হলো, সরি, এখন যে নেগেটিভটা তা তৈরি করেছে কোনটা শুনেন। যে কোন সময় আওয়ামী লীগ আসবে, একটা সাইকোলজিক্যাল এবং মনস্তাত্ত্বিক একটা গেম তারা শুরু করেছে। অর্থাৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে কোন সময় আসবে, শেখ হাসিনা যে কোন সময় আসবে, এটা প্রতিষ্ঠা করা অনলাইনে এবং মানুষের সাইকোলজিতে এটা একটা নেগেটিভ। তারা এখন এটা একটা ওয়ার চলছে এখন। দেখেন দেখেন দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। যে কোন সময় আসতেছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা মানে বা আওয়ামী লীগ ফিরবে, এর মানে কি? যারা কোনো দায়িত্ব পালন করতে চান বা আওয়ামী লীগের কোনো অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, সে যেন তটস্থ থাকে, যেন এরা যেন সুযোগ পায় এক ধরনের সাইকোলজিক্যাল বা ডিজিটাল ইমপ্রেশন বা নেগেটিভ ক্রিয়েট করে, এক ধরনের ফোর্স ক্রিয়েট করা। ইট ইজ অ্যান ইনভিজিবল ফোর্স, লেডিস এন্ড জেন্টলম্যান। ইয়েস,
ইনভিজিবল ফোর্স। দেখেন তারা কি করেছে, এটা কিন্তু এখন সব জায়গায় আপনি পাবেন। কিন্তু বাস্তবতা হলো যারা লেখাপড়া করা মানুষ, সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা জানে শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন পা রাখতে পারবে না, এই জীবনে আসতে পারবে না সে। না, কিভাবে আসতে পারবে না? আমি কি বললেই কি আসতে পারবে না? আর বললেই কি চলে আসবে? লেটস টক অ্যাবাউট দ্যাট। আমি তো বলছিলাম তখন, মনে আছে যে একটা সরকার ক্ষমতা থাকার জন্য যে পিলার্স দরকার, একটা শেখ হাসিনার পক্ষে নাই। কিভাবে ক্ষমতা থাকে, এটাই সবচেয়ে বড় মানে আপনার ইম্পর্টেন্ট আমার কাছে বোঝা। নাও লেটস টক অ্যাবাউট দিস স্টাফ, যে কিভাবে শেখ হাসিনা আসতে পারবে না। শেখ হাসিনা আসতে পারবে না কেননা এই ধরনের অবস্থায় ফিরে আসতে গেলে একটা মানে গোষ্ঠী বা একটা পাওয়ারফুল ফোর্স পৃথিবীতে যার দরকার আছে আপনার, তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইফ দে ডু নট ওয়ান্ট ইউ, ইউল নেভার বি এবল টু স্টেপ ইন বাংলাদেশ। দ্যাট ইজ আওয়ার লাইফ। তাহলে এটা আমি বললাম একটা ফোর্স, তখন তারা যখন কাউকে চায় তখন there are many mechanisms they will create so that you are bound or forced to accept this reality. It happens in the moment desperately, right? মার্কিন যুক্তরাষ্ট্র জীবনে শেখ হাসিনাকে কোনোদিন প্রমোট করবে না। আমি আপনাকে বলি মানে কোনোদিন আসতে দিবে না তারা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, এবং এই সরকার পতনের ক্ষেত্রে নাম্বার ওয়ান কজ আমেরিকান সাপোর্ট টু দ্য বাংলাদেশি পিপল। নাম্বার ওয়ান সাপোর্ট যারা করেছে, এবং আমেরিকান সাপোর্ট ছিল বলেই আমরা শেখ হাসিনার মতো ফেসিসকে আমরা মানে সরাইতে পেরেছি। আর নাহলে এটা জীবনে সম্ভব হতো না, কারণ লাস্টের দিনে শুধু আর্মি যে কারণে মাঠে নামে নাই, নাম্বার ওয়ান কজ হলো আপনার মানে মার্কিন মানে হস্তক্ষেপ। দ্যাট ইজ আওয়ার লাইফ। একদম এটা স্ট্রেট ফরওয়ার্ড এবং ওপেনলি বলা যায় এটা। শেখ হাসিনা এখন জানে, দেখেন আপনি আওয়ামী লীগের এরা খেয়াল করছেন কিনা আপনারা, ভারত পক্ষে আওয়ামী লীগের এরা যে চুক্তি হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাথে, এটা নিয়ে কথাবার্তা বলে না। কারণ শেখ হাসিনা, এবং সে বলে নাই কিছুদিন আগে মানে পশ্চিমা বা কোনো পরাশক্তি জড়িত তার পতনে, এটা সে মনে করে না। কিন্তু সে সারা জীবন বলেছে আমেরিকা তাকে উৎখাত করতে চায়, আমেরিকার কারণে এগুলা মানে তার পতন হয়েছে মার্কিন, এবং কঠোর সমালোচনা একদম নিজুম মজুমদার থেকে শুরু করে সবাইকে তারা বললো। এখন আর জানে তারা ওই জায়গাতে হাত দিলে আর জীবনে ফিরতে পারবে না। দ্যাটস ওভার, রাইট? গেল একটা। আরও একটা ফোর্স আছে বাংলাদেশে তাকে মানে আনার জন্য, সেটা হচ্ছে বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী। তারা যদি চান তাহলে একটা পাথ তারা ক্রিয়েট করতে পারবেন, যে কারণে শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ হয়তো বা কখন পেতে পারে। একমাত্র আমি বলছিলাম, কয়েকবার আগেই বলেছি যে শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার ফিরে আসার মানে দয়াবাদ আক্কিনো যে দেখাতে পারেন, তার নাম হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান বিএনপি সরকার। আর অ্যালং উইথ আপনার যদি ওই পশ্চিমা বিশেষ করে আমেরিকান কোন ধরনের সাপোর্ট থাকে, দ্যাট ইজ দ্য বটম লাইন। রাশিয়ার সাপোর্ট থাকবে এইসব মানে শেখ হাসিনার প্রতি। ওয়াই? বিকজ রাশিয়া মনে করে বা মনে করে না, তারা জানে শেখ হাসিনা ইজ কমপ্লিটলি অ্যান্টি আমেরিকান, রাইট? এটা জানে, এটা আমেরিকাতে প্রতিষ্ঠিত, আমেরিকার যারা আছেন তারা জানেন, এটা খুব ভালো করে জানেন। দ্যাটস ওয়াই দে অ্যাক্টেড অ্যাকর্ডিংলি। সো সে এটা জানে, এই জন্য রাশিয়া মনে মনে চাইবে শেখ হাসিনা আবার ফিরে আসুক, কারণ প্রত্যেক ডিক্টেটর চায় পৃথিবীতে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে। কারণ ডিক্টেটর তার মাস্তো চুরে চুরে মাস্তো ভাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। Whether you agree or disagree with me, I don't care, but that's the reality, right? So আপনি দেখেন এটা চাইবে, কিন্তু প্রশ্ন হলো মার্কিন আমেরিকান সরকার না চাইলে ইট ইজ নট পসিবল। আর কোনোদিনই একটা পাথ ক্রিয়েট করবে তখন তারা ধীরে 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 ধীরে। আর যদি বিএনপি সরকার চায়, এই দুইটা জায়গার বাহিরে পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে, এবং সে কখনোই আসবে না এবং তাকে রাজনীতি করার সুযোগ দিতে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভারত এই ধরনের কোনো ইনফ্লুয়েন্সের শক্তি না যে কোনো ব্যক্তিকে এখান থেকে নিয়ে আসতে পারবে। যদি শক্তি থাকতো তারা রাখতেও পারতো, এটা মাথায় বুঝতে হবে। এবং এই যে দেখেন, এই যে একটা পাগল, এই যে একটা পাগল সন্ত্রাসী, ঢাকার মানে দখলদারি সন্ত্রাসী, তার ছেলের দীপু চৌধুরী হত্যা মামলা আসামি। এবং দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।